नमस्कार बंधुरा सिरियल सात काहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोरे बाबा पार करेगा सात काहन निये। एखन देखा जाच्छे जे झिलके जखन डेकेछिलो साक्कर बाबा ओई बोललो जे तुई एकटा चाकरी करबी। बोललो कोथाय? बोललो आमादेर नार्सिंग होमे ओई रिसेपशनिस्टेर चाकरी। तो साक्कर बाड़ीर सबारই तो आपत्ति छिलो जे मेয়েটা असभ्य कथा बोलते जाने ना। अवश्य साक्कर माके आमी যত ভালো মানুষ মনে করেছিলাম অতটাও উদার মনের নয়। এখানে সত্যি কথা মানে আমরা দর্শকরা ভেবেছিলাম সাক্কর মা অনেক উদার মনের মানুষ, কিন্তু এখানে সেটা দেখা যাচ্ছে না। এখানে কিন্তু সাক্কর বাবাকেই দেখা যাচ্ছে সবথেকে বেশি উদার মনের মানুষ। আর সাক্কর দাদু, সাক্কর ঠাকুমাও অত কোনো উদার মনের মানুষ নয়। যাই হোক, झिलके बोललो ठीक आछे। एखन झिलेर एखन साक्कर बाबार आगे तो कारू चलबे ना, उनि बोलेई दिलेन जे ना चाकरी करबे ओ निये। तारपरे झिल गेल निजेर बाड़ीते, बोललो जे आमी एकटा चाकरी पेয়েছি बड़ मामुদের नार्सिंग होमे। तो मायेर कत दिनकार स्वप्न छिलो। हाँ, झिलेर चोखे जल एसे गेछिलो जे मायेर अनेक दिनकार स्वप्न छिलो जे आमिও बड़ लोकेर छेले मेয়েদের मतन काँधे बैग निये डिउ माने अफिस जाई। आमादेरके तो बस्तिर लोकके सबाई कुकुर बेड़ालेर मतन करे, माने कुकुर बेड़ालेर मतनও सम्मान देय ना। तो झिलेर सेटाते चोखे जल एसे गेछिलो। तारपर झिल बाड़ी एलो, बोललो जे मा तोमार स्वप्न पूरण हयेछे, बड़ मामुদের नार्सिंग होमे आमी एकटा चाकरी पेয়েছি। बस्तिर लोक सबाई खूब खुशी निये बोललो ठीक आछे, आमरा तोमाके कालके प्रथम दिन अफिस जয়েন करबি, আমরাও যাব নিয়ে সবাই সেই যেটা বাস্তবে হয় না। নার্সিং হোমে এত লোককে অ্যালাউই করে না, এটা এলজি সিরিয়াল সেই জন্যই অ্যালাউ করছে। পরের দিন দেখা গেল সবাই বস্তির সব ছাড়তে এসছে ঝিলকে চাকরির জায়গাতে নিয়ে। ঝিল এসেছে, তবে ঝিলের বস্তির লোকরাও ঝিলের নিয়ে খুব ভালো ভালোই কথা বললো, সেটা সাক্ষ্য শুনলই। তারপরে বললো যে তুই এই যে রিসেপশন মহিলাটাই আছে, বললো এর কাছেই তুই সব কিছু শিখে নিবি। তখন ঝিল বলছে যে এমনিতেই ওই মহিলা আমাকে পছন্দ করে না, বড় মামু তুমি আমাকে অন্য কোথাও বসার জায়গা করে দাও। তখন বলছে যে না না তুই এর কাছে শিখবি, আমি বলে দিচ্ছি। তারপরে বললো যে ঝিল সব তো ঠিক আছে, তুই না তুই হ্যাঁ এটাও বলে দিয়েছিল তো 7-8 হাজার টাকা পেমেন্ট, কিন্তু এটাতেই খুব খুশি। মানে বস্তির লোকরা কত খুশ এতটুকুতেই, সেটা তো বড় লোকরা বুঝেও না যে বস্তির লোকরা কিন্তু এমনি গরিব লোকরা কম, বড় লোকদের যেখানে লাখো লাখো করোড়ও পেলেও পেট ভরে না, সেখানে বস্তির মানুষরা যখন একটু খেতে পায় একটু সচ্ছল থাকে ওটাতেই খুশি হয়ে যায়। কিন্তু সেটা কে দাম দিবে? লেখিকা এই জিনিসটা বাস্তব লিখেছে যে ছোট লোকরা গরিব লোকরা একটুতেই খুব খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, হাতে স্বর্গ পেয়ে যায়। যাই হোক, সব বুঝিয়ে দিল। তারপরে বললো যে দেখ তোর সব ঠিক আছে, কথা বলার ধরনটা একটু তোকে পাল্টাতে হবে, আর কিছু না। বলছে বড় মামু আমি এমনি করেই তো কথা বলি, ঠিক আছে। কিন্তু বস্তির লোকরা বললো যে ঝিল খুব ভালো মেয়ে, সবারই অনেক উপকার করে, তারপরে সব কাজে সবারই বিপদে ঝাঁপিয়ে পড়ে, ও ঠিক কাজ করবে ভালো করে। আর ঝিল বলে যে আমি কিছু তো এই মানে মহিলা যে রিসেপশনিস্ট আছে ও যে আমাকে অসভ্য বলে। কী অসভ্য বলো? আমি তো কোনো অসভ্যর কাজ করি না, আমি তো হ্যাঁ সবারই বিপদে আমি এগিয়ে আসি ঠিকই। সে যাই হোক, তারপরে বললো যে ঠিক আছে তুই কাজ কর, আর তোদের প্রোগ্রাম তো আছে কালকে না? বললে হ্যাঁ। তারপরে চলে গেল। পরের দিন দেখা যাচ্ছে ওই রিসেপশনিস্ট মহিলার সাথে কাজ শিখে নিচ্ছে ঝিল। আর এদিকে হ্যাঁ ঝিলের মা কিন্তু মিষ্টি নিয়ে গেছে সাক্ষ্যদের বাড়িতে, বললো যে আমার মেয়ে চাকরি পেয়েছে, সেই খুশিতে আনলাম। তো দাদুটা খুব খুশি হলো যে দাদু তো মিষ্টি পেলে খুব খুশি। আর এদিকে ওরা কেমন যেন নির্বিকার, মানে ঝিলের মা যে খুশিটা সবার সাথে ভাগ করতে চাইছে সেটা বোঝা গেল না। সাক্ষ্য কেমন যেন রুক্ষ রুক্ষ। আর ওই শতরূপা যেটাকে দর্শকরা এমনিতেই পছন্দ করছে না, মনে হচ্ছে ভয়ানক নেগেটিভ ক্যারেক্টার হবে এই মহিলার।
তো ও কোনো এমন কিছু পাত্তা দিল না। তারপরে দেখা গেল কুশের ছেলে মেয়ে দুটো, ওদের নাম কি যেন, হ্যাঁ আজান আর আমন। তো ওরা বলছে বাবা মা আমাদেরকে ফোন করেছিল, আমরা যাব মায়ের কাছে। তো কুশ বলে উঠছে খবরদার, একদম মায়ের কাছে যেতে হয় না। তখন বলছে তো ছেলেগুলোকে কেন তুমি শাসন করছো, ওদেরও তো মায়ের কাছে যেতে ইচ্ছে করে। ঝিল মানে সাক্ষ্য বলল। তখন বলছে যে হ্যাঁ তাহলে তুমি থাকো মায়ের কাছেই থাকো, মায়ের কাছে থাকলেই তো পারতে। তখন ওর ঠাকুমাটা বলছে যে বাবা এমন মেয়েকে তুমি বিয়ে করেছিলে কী জন্যে, যে মেয়ে তোমার সংসারেই থাকবে না, তো তেমনি মেয়েকে বিয়ে করেছিলে কে জন্যে? নাহলে তুমি এক কাজ করো, তুমিই থাকো ওদের বাড়িতে। বলছে সেটা হয় না, আমি নিজের বাড়ি থাকতে ওদের বাড়িতে কেন থাকতে যাব। তারপর রেগে নিয়ে কুশ বলছে যে ঠিক আছে তোমরা মায়ের কাছে থাকো, আমি কোর্টে যেটা নিজের কাস্টাডিতে তোমাদেরকে নিয়েছিলাম অধিকার সেটা ফিরিয়ে নিচ্ছি, আমি কোর্টে আবার আর্জি দেবো। তো বলছে মাথা গরম করো না, সবাই বুঝাচ্ছে যে মায়ের কাছে তো যেতেই। বলছে যে আমিও তো সবসময় থাকি না, ওর স্বাক্ষর মা বলল শতরূপারও নিজের কাজ থাকে, ও কত দেখবে। কিছু মায়ের মানে কিছু একটা প্যাচ আপ করো তোমরা, হ্যাঁ সাক্ষ্য সেটা বুঝালো। তারপরে ছেলে মেয়েগুলো খুব বলছে আমাদেরও তো কষ্ট হয় বাবা, সবারই তো মা বাবা একসাথে থাকে, আমরাও তো চাই মা বাবার সাথে থাকতে। তারপরে ছেলে বাচ্চা দুটো চলে গেল নিয়ে। তারপরে এদিকে দেখা যাচ্ছে যে ঝিল পরের দিনে ওই রিসেপশনিস্টের কাছে কাজ শিখছে। তারপরে স্বাক্ষর বাবা এলো নিয়ে ঝিলকে বললো যে ঝিল মানে কাজ শিখে নিচ্ছিস তো? বললো হ্যাঁ বড় মামা। বলছে যে কোনো এসছে তোর কোনো কেস এসছে? বলছে কেস? বলছে কোনো পার্টি এসে? বলছে হ্যাঁ হ্যাঁ এসেছে, বসিয়ে রেখেছি আমি নীলাঞ্জন স্যার মেজো মামুর কাছে এসছে মনে হয়। যাই হোক, বললো ঠিক আছে তোদের প্রোগ্রামটা কবে? ঝিল বলে আজকেই 5টার সময়। বলছে তুই কী করবি? বলছে ও কোনো রকম বাড়ি যাবার তার সময় হবে না, এখান থেকেই বেরিয়ে যাব রেডি হয়ে। তো বললেন শুন এক কাজ কর, ঝিলের তো যাচ্ছেই, ঝিলের এই স্বাক্ষর মা তো যাচ্ছে, আর মিউজিশিয়ানদের দুটো গাড়ি যাচ্ছে, একটা মিউজিশিয়ানদের। তো তোদের তো এমন কিছু বেশি কিছু জিনিসপত্র নেই, তোরা 5টা মেয়ে ওই গাড়িটাতেই চলে যাবি, একটু কষ্ট করে যাবি। বললো না বড় মামু তুমি এত চিন্তা করো না, আমরা চলে যাব। তা করতে সাক্ষ্য এলো নিয়ে সাক্ষ্যকেও বললো। তো সাক্ষ্য তো আর বলছে যে মা বলছে মা এরা প্রথম দিনেই ডিউটি করতে এসে সেকেন্ড দিনেই আগের থেকে বেরিয়ে যাবে। তো বললো ঠিক আছে, ও যদি না যায় তোর মায়ের মুখটা থাকবে, তোর মাই তো ওকে বলেছে না যেতে। নিয়ে তখন সাক্ষ্য আর কী করবে, বলে ঠিক আছে যাই হোক। নিয়ে এদিকে সাক্ষ্য বললো বাবা আমার একটা বন্ধু আসবে চৈতি সেন, তো এলে আমি এই আমাদের নার্সিংহোমে জয়েন করতে পারে। তো বললো ঠিক আছে। নিয়ে ঝিলকে বুঝিয়ে দিল যে আমার বন্ধু। আর তারপরে এটাও বললো স্বাক্ষর বাবা কি ঝিল তুই এক কাজ কর, আজান আর আমনকে তো তুই জানিস, ওদের মা এখানে থাকে না। বলছে হ্যাঁ বড় মামু বড় কষ্ট। বলছে তুই এইখান থেকে চাকরি করার পর তুই ওদের সঙ্গে 2-3 ঘন্টা টাইম দিতে পারবি? বলছে পারবো। তারপর মনে পড়ে গেল, বলছে না বড় মামু পারবো না, আপনার বাড়ির তোমার বাড়ির অর্ধেক লোক তো আমাকে পছন্দই করে না, তা আমি কি করে? বলছে আরে ছাড় ওদের কথা, তুই ওই বাচ্চা দুটো তো তোকে পছন্দ করে? বলে হ্যাঁ। বলে তুই ওদের সঙ্গে থাকবি, ওদেরকে পড়ে। বলছে ওরা তো ইংলিশ পড়ে বড় মামু, আমি কি করে? বলছে না না, ও যেটা তুই জানিস সেটা ওদেরকে শেখাবি, ওরা যেটা জানে তোকে 2-3 ঘন্টা টাইম দিতে হবে ওদের সাথে। বললো ঠিক আছে। তারপর বললো যে ঠিক তোরা বড় মামির গাড়িতেই চলে যাবি। বললো ঠিক আছে। এইদিকে দেখা গেল যে ঝিল নিজের জায়গায় বসেছে, তো ওই চৈতি সেন এসেছে নিয়ে যখন জিজ্ঞেস বলেছে আমার নাম চৈতি সেন, তো ঝিল অতটা শুনতে পায়নি, ও নিজের কাজে ব্যস্ত ছিল। তারপরে ঝিল ওকে বললো যে আপনার নাম? তো বললো যে তুমি শুনতে পাও না, একবার বললাম কার কাছে যাব সেটাও বললাম। তো বললো যে না আমি, তারপরে বললো আমি সাক্ষ্যর সঙ্গে দেখা করতে আসি। নিয়ে সাক্ষ্য তখন পেশেন্ট পার্টিদেরকে বোঝাচ্ছিল কি অপারেশন আবার টেস্টের। নিয়ে ঝিল এসে নিয়ে সব কথা বলে। ঝিল আসে, নক করে আসে, বলে কী চাই? তো বললো আপনার দেখালো, বললেন আপনার সঙ্গে একজন দেখা করতে এসছেন। ঠিক আছে নিয়ে আসো।
তারপরে চৈতি সেন ওই পেশেন্ট পার্টি চলে গেল, তারপর চৈতি সেন এলো, এসে নিয়েই তো ঝিলের নামে নিন্দা শুরু, আর ঝিলেও আর্গুমেন্ট। এইখানে ঝিলকে যে দেখালো এলজি তুমি বলাটা, এটা কোনো মানে হয় না। এই জিনিসটা অনেক খেলো লাগলো দর্শকদের কাছে। ঝিলকে একটু গাম্ভীর্যভাবে থাকা উচিত। ঝিল ঠিক আছে মানছি বস্তির মেয়ে, কিন্তু ঝিলকে এত খেলো করবার দরকার নেই। ঝিল যেমন নিজের গাম্ভীর্যতা বজায় রাখে। এইখানে চৈতি সেনও ভুরি ভুরি নিন্দা করতে লাগলো সাক্ষ্যর সামনে ঝিলের, আর সাক্ষ্যও যত পারলো ঝিলকে করলো, অপমানই করলো এক প্রকার দেখা যায়। তবে ঝিলও তো ছেড়ে দেবার পাত্রী নয়। ঝিলও শোনা বলো, আপনাকে আমি কোথায় তর্ক করলাম ম্যাডাম? আপনাকে আমি নাম জিজ্ঞেস করেছি আর কার সঙ্গে দেখা করবেন সেটাই জিজ্ঞেস করেছেন, আপনি তখন থেকে কেন বলছেন আচ্ছা এইখানকার এমপ্লয়মেন্ট বহুত অনেক খারাপ, তোদের এইখানে কী করে জয়েন করব? তখন বললো যে আপনি নীলাঞ্জন স্যারকে তো দেখেননি, ডাক্তার নীলাঞ্জন চ্যাটার্জিকে, ওনাকে দেখতেন তবে বুঝতে পারতেন যে এইখানকার এমপ্লয়মেন্ট খারাপ কিনা, আপনি এত বড় দোষটা দিতে পারেন না। এটা ঝিল বলল। তারপরে দেখা যাবে যে কালকে যখন আবার ঝিল আসবে তখন ওরা হাত ধরে বসে থাকবে, ঝিল নক করবে, ওরা শুনতে পাবে না, তো ঝিলকেই উল্টো দোষ দিবে। এইখানে আমি বলবো যে কিছু কিছু অবাস্তব জিনিস দেখাচ্ছে। হ্যাঁ সিরিয়ালটা খুব ভালো, এখানে মধুমিতা আর নীল দুজনেরই অ্যাক্টিং খুব ভালো, সবই ভালো, কিন্তু এই যে দেখাচ্ছে অতিরঞ্জিত জিনিসগুলো, এইগুলো দর্শকদের ভালো লাগে না। যেটা বাস্তব লেখিকা সেটাই দেখান। এই যেমন এক গাদা লোক মিলে এলো ছাড়তে, তারপরে এই সব জিনিসগুলোকে দর্শক পছন্দ করছে না। তারপরে ঝিলের মুখ থেকে ফস করে তুমি বলে দিয়া। ঝিল যখন একটা ঝিল বস্তির মেয়ে ঠিকই, কিন্তু ঝিল তো একটা ভালো সভ্য মেয়ে না, ও তো ভালোবাসা টালোবাসা এইসব প্রেম জিনিস এইসব জিনিসগুলোকে পাত্তা যখন দেয় না, তখন ওর মুখ থেকে তুমি বলাবার কোনো দরকার ছিল না এলজির। ওকে একটু রিজার্ভ রাখতো। ওর যদি গাম্ভীর্যতাটা বজায় থাকে, ও যদি অমনিই হয় যে কাজ করতে এসছে আর গানের ভক্ত, ও আর অন্য কিছুকে তেমনি পাত্তা দেয় না, ও এই সব প্রেম ভালোবাসা এই সব থেকে দূর থাকে। এই জিনিসটা বেশি করে যদি দেখাতো এলজি তো ভালো লাগতো। এই তুমি ফট করে তুমি বলা, কিংবা ওই মেয়েটা এসছে তার জন্যে ওর মনে একটা জেলাসি হওয়া, এই জিনিসগুলো একদম ভালো লাগছে না। এইখানে নেগেটিভিটির কোনো দরকারই ছিল না। এই সিরিয়ালটা পজিটিভও হতে পারতো। সে যাই হোক বন্ধুরা, আগে দেখব কি হতে চাই। তবে হ্যাঁ এটাই বলবো যে ঝিলের ক্যারেক্টারটা যেমন এতদিন স্ট্রং দেখাচ্ছিল তেমনিই দেখাক, এই খেলো কাজগুলো যেমন ওকে দিয়ে না করাক। ওই তুমি বলানো, চাহে ওই মেয়েটার সাথে কোনো কম্পিটিশান, চাহে ওই মেয়েটাই ওকে কম্পিটিটর ভাবে, এইগুলো দর্শকরা চায় না। আমরা ঝিলকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো বস্তির মেয়ে, উপকার করে মানুষের, এই সবই যেন দেখায়। আর গান করে, গানটায় ওর প্রথম ভালোবাসা হচ্ছে গান, ও গানটাকে ভালোবাসে, আর অন্য কিছুকে যেমন পাত্তা না দেয়, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ যদি সাক্ষ্য ওকে ভালোবাসে, সাক্ষ্য যদি নিজের থেকে এগিয়ে যায় ওর কাছে, সে এক আলাদা, কিন্তু ঝিলকে দিয়ে খেলো কাজ করাবার কোনো দরকার নেই লেখিকার। ঝিল যেমন রিজার্ভ আছে অমনিই থাকুক। সে ঠিক আছে বন্ধুরা, আজকে এত